আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মরদেহ দেশে আনা হবে শনিবার সন্ধ্যায়। তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি, প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা। শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির, সোমবার নতুন মন্ত্রিসভার শপথ, উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার অঙ্গীকার নবনির্বাচিত সংসদ সদস্যদের। শপথ নিলেন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা। আসতে পারেননি এরশাদ, সরকারে না বিরোধী দলে সেই সিদ্ধান্ত মহাজোটের, জানালেন শীর্ষ নেতারা। আবারও ফল প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বললেন, শপথ নেবেন না ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা। কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত। এবং চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম বিশ্বব্যাপী পরিচিত করে তোলার দাবি নড়াইলবাসীর, প্রতিশ্রুতি মিলল নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফির কাছ থেকে। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আনা হবে শনিবার সন্ধ্যায়। পরিবারের পক্ষ থেকে একথা নিশ্চিত করা হয়েছে। গত রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার রাত 10টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারের কাছে হার মেনে 68 বছরেই থেমে গেল সৈয়দ আশরাফের জীবনের পথ। হাসপাতাল থেকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন করে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ 1 আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন। নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বয়ং সৈয়দ আশরাফের জন্য ভোট চেয়েছিলেন। অসুস্থতার কারণে বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। সময় চেয়ে তার একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়া হয় গত বুধবার। সৈয়দ আশরাফের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর বেইলি রোডের বাসায় ছুটে যান রাজনীতিবিদ সহ স্বজনরা, সান্ত্বনা দেন শোক সন্তপ্ত পরিবারকে। সৈয়দ আশরাফের ভাই সৈয়দ আশফাকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছবে সৈয়দ আশরাফের মরদেহ। সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন এবং দল ঠিক করবেন, কোথায় কি হবে না হবে হয়তো উনি সবকিছু ঠিক করবেন, কারণ উনি তো আমাদের পরিবারের গার্জিয়ান। আমাদের তো চাচাও মারা গেল, বাপও চাচারও মারা মারলো, বাপও মারা গেল, চাচিও নাই, মাও নাই, আমার বাপ চাচার 2 ভাই। গার্জিয়ান বলতে বড় ভাই আছেন, আমার তো বড় ভাইও নাই। সৈয়দ আশরাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকাবহ এক পরিবেশের সৃষ্টি হয়। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা ছাড়াও শোক জানান বিভিন্ন অঙ্গনের মানুষ। একজন নির্মোহ রাজনীতিবিদদের এমন চলে যাওয়া মেনে নিতেই পারছেন না কেউই। বাংলাদেশের রাজনীতির একজন অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, যেটা আপনি বলেন, সাধারণত এই ক্যাটাগরির রাজনীতিবিদ আমরা সাধারণত দেখি না। 1-11-এর সময় যদি বলি, যখন একেবারে রাজনৈতিক নেতৃত্ব চরম একটি সংকটের মধ্যে, সে সময়ও তিনি দলের হাল ধরেছিলেন। তিনি একটু ডিফারেন্ট পলিটিশিয়ান ছিলেন। আমাদের গতানুগতিক ধারার যে রাজনীতিবিদ, তার একটু প্রচার বিমুখ। আমার কর্মজীবনে আমি অনেকের সাথে কাজ করেছি, মন্ত্রীদের অনেকের সাথে। তার মতো এত বিনয়ী, এত ভদ্র সজ্জন মন্ত্রী আমি দেখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষিয়ানি রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, সৈয়দ আশরাফের মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির চলতি ধারার সম্পূর্ণ বিপরীত মেরুতে ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতির অভিযোগ কখনোই শোনেননি কেউ, এমনকি কথাবার্তাতেও ছিলেন পরিমিত। পারিবারিকভাবেই আওয়ামী লীগের হাত ধরে বেড়ে ওঠা সৈয়দ আশরাফুল বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগকে সামলেছেন বহু দুর্যোগে, দুর্বিপাকে। তার কিছু অংশ জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। 2007 দেশে 1-11-এর সরকার। দলীয় সভানেত্রী শেখ হাসিনা, তখনকার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের অনেক শীর্ষ নেতাই গ্রেফতার হয়ে কারাগারে বন্দী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। দলের এমন দুঃসময়ে যোগ্য কাণ্ডারি হিসেবে হাল ধরেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। সেই থেকে সৈয়দ আশরাফের দৃঢ়তায় ভরসা পায় আওয়ামী লীগ। 2009 ও 12 সালের কাউন্সিলে আশরাফ দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 13তে হেফাজতের তাণ্ডব সামাল দেওয়া সহ 14 নির্বাচনে দেশি বিদেশি নানা চাপ দক্ষ হাতে সামাল দেন সৈয়দ আশরাফ। আমাদের রক্ত থাকি, আমাদের রক্ত পরীক্ষা। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, আমি একটা দল কোনোদিনই ভাবি না। আওয়ামী লীগকে ভাবছি একটা অনুরোধ। গুণী এই রাজনীতিবিদের জন্ম 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে। যোগ্য পিতার আদর্শ সন্তান সৈয়দ আশরাফের নামে কখনোই কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় সৈয়দ আশরাফ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 75-এ সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় 4 নেতার নির্মম হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যে চলে যান সৈয়দ আশরাফ। সেখানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগকে সংগঠিত করায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই একটা সুযোগ ভোটারদের, জনগণের, যে বিএনপির হত্যাযোগ্যকে না বলা, জামাতকে না বলা। 96-এ দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 2001, 8 ও 14 সালের নির্বাচনেও নিরঙ্কুশ জয় পান আশরাফ। হাসপাতাল থেকে এবারও অংশ নেন নির্বাচনে। তার প্রিয় কিশোরগঞ্জবাসী তাকে ফেরাননি, নির্বাচিত করেন এবারও। বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার যাতে সেই অ্যাক্সিডেন্ট না হয়। ক্যান্সারের কাছে পরাজিত হয়ে তিনি যেখানেই যান না কেন বাংলাদেশ আওয়ামী লীগে সৈয়দ আশরাফ থাকবেন স্বমহিমায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৈয়দ আশরাফের মৃত্যুতে তার নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছুটে আসেন সাধারণ কর্মী সহ সাধারণ মানুষ। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতার এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউই। সৈয়দ আশরাফের এভাবে চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তারা। সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি। সৈয়দ আশরাফ 1996 সাল থেকে কিশোরগঞ্জ 1 আসন থেকে টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে হারিয়ে শুধু আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয় নাই, বাংলাদেশের সার্বিক রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুস্থ রাজনীতির ধারা প্রবর্তনের জন্য তিনি সবসময় চেষ্টা করেছেন। উনি কিশোরগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। তো উনি এখানে জনপ্রতিনিধি থাকাতে কিশোরগঞ্জে এই যে সরকারি দল বিরোধী দলের যে একটা সম্প্রীতি, এটা কিন্তু নষ্ট হয় নাই। এটা অনেকাংশে এটা উনার জন্যই। অকালে তার এই চলে যাওয়ায় সারা বাংলাদেশের রাজনীতির পাশাপাশি আমাদের কিশোরগঞ্জবাসীর যে অপূরণীয় ক্ষতি হলো, আগামী 100 বছরে হয়তো তা পূরণ হবে না। সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এদিকে সোমবার বিকেল 3:30টায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। গতকাল বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। গতকাল সকালে সংসদ ভবনে শপথ পক্ষে নির্বাচনে বিজয়ে 291 জন সংসদ সদস্যকে শপথ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে টানা 3য় মেয়াদে দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন উপস্থিত সংসদ সদস্যরা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পৌষের কুয়াশা মোড়ানো সকালে ঝলমলে সূর্যের আলোয় যেন জানান দিচ্ছিল দেশের রাজনীতিতে পর্দা উঠছে নতুন অধ্যায়ের। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে একে একে আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মাননীয় স্পিকার মহোদয়, বেলা 11টার পরে সংসদ ভবনের শপথ কক্ষে শুরু হয় একাদশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমের প্রারম্ভিক আয়োজন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নিজে শপথ নেওয়া শেষে শপথ করান আওয়ামী লীগের সংসদ সদস্যদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের মঙ্গলে কাজ করার শপথ নেন নির্বাচিত 257 সদস্য। সশ্রদ্ধ চিত্তে পরে মহাজোটের শরিক দলগুলোর নবনির্বাচিত সংসদ সদস্যরাও একে একে শপথ করেন। শপথের আনুষ্ঠানিকতা শেষে বৈঠকে বসে আওয়ামী লীগের সংসদীয় কমিটি। এতে নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে তাতে হাত তুলে উল্লসিত সায় দেন সংসদ সদস্যরা। ফলে টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলনেতা নির্বাচন করা হয়েছে। জনগণ যে তাদেরকে আস্থা দিয়েছে, সে আস্থা মর্যাদা তাদেরকে রাখতে হবে। নবীন প্রবীণের সমন্বয়ে এটা একটা ভালো পার্লামেন্ট হবে বলে আশা করি আমরা। দেশের রাজনৈতিক ইতিহাসের সব রেকর্ড ভেঙে চতুর্থবারের মতো সংসদ নেতা ও সরকার প্রধান হলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার মূল নিয়ামক জাতীয় নির্বাচন বরাবরই রাজনৈতিক সংকটের ঘূর্ণিপাকে আবর্তিত ছিল। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সংলাপ, বৈরিতা আর বিরোধিতা পেরিয়ে অবশেষে নিরঙ্কুশ জয় নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বেই যাত্রা শুরু করল একাদশ জাতীয় সংসদ। আগামীর দিনগুলোতে সব অপ্রাপ্তি পেরিয়ে সম্মিলিত প্রয়াসে অগ্রগতি আর সমৃদ্ধির যাত্রায় পুরো জাতিকেই ঐক্যবদ্ধ করবে নতুন কার্যকর এই সংসদ, এমনটি প্রত্যাশা আজকের বাংলাদেশের। জাতীয় সংসদ ভবন থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির সদস্যরাও। তবে উপস্থিত হতে পারেননি দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। পরে দলের কো চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব মশিউর রহমান রাঙা জানান, জাতীয় পার্টি সরকারে যাবে না বিরোধী দলে থাকবে তা মহাজোটই সিদ্ধান্ত নেবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 22টি আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি। জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে সকাল 9:30 থেকে একে একে আসতে থাকেন তারা। বেলা 12:30টায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা সহ জাতীয় পার্টির মোট 21 জন সদস্যকে সংসদ সদস্য হিসেবে শপথ করান। তবে শপথ নেননি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি বিরোধী দলে না সরকারে থাকছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে দলের 21 জন সংসদ সদস্য পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসেন দুপুর 1:45টায়। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে জাপা মহাসচিব জানান, জাতীয় পার্টি সরকারে থাকবে কিনা সেটা মহাজোটই নির্ধারণ করবে। পার্টির কো চেয়ারম্যানও মহাজোটের সঙ্গে থাকার কথাই জানালেন। সবাই মিলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মহাজোটের সঙ্গে আমরা বিগত দিনেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও আমরা মহাজোটের সঙ্গেই থাকবে। জাতীয় পার্টি মহাজোটে যা করবে, মহাজোটের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই তারা মেনে নেবে। জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করেছে, উদ্দেশ্য ছিল নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম, নির্বাচনে সরকার গঠনেও আমরা সেখানেই থাকবো, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। এদিকে দলের চেয়ারম্যান শিগগিরই শপথ নেবেন বলেও জানান দলের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 22টি আসন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে শপথ নিল জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এখন দেখার বিষয়, সংসদে বিরোধী দল হিসেবে জনগণের কতটুকু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে দলটি। জাতীয় সংসদ ভবন থেকে মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যফ্রন্টের বিজয়ী 7 প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী ও শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি আরও জানান, জোটের প্রত্যেক প্রার্থী কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে। নির্বাচনের পর সারা দেশের প্রার্থীদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক।
শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন আসনের প্রার্থীরা বৃহস্পতিবার সকাল 10টার পর থেকেই আসতে থাকেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। দুপুর 12টার দিকে শুরু হওয়া বৈঠকে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আসম আব্দুর রব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসেন মন্টু সহ অন্য নেতারা। বৈঠকে নিজ নিজ এলাকার নির্বাচনী পরিবেশের চিত্র তুলে ধরেন প্রার্থীরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন মির্জা ফখরুল। নির্বাচনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তারা তাদের অভিযোগগুলো এবং নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবে। বিএনপি ও ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ফলাফল প্রত্যাখ্যানের পর শপথ নেয়ার সুযোগ নেই। সিদ্ধান্ত তো হয়ে গেছে, ফলাফলই প্রত্যাখ্যান করা হয়েছে। জি, অভিযোগ যতগুলো পেরেছি ততগুলো আবার অবশিষ্ট পরে দেব। কোথায় শপথ তো পার হয়ে গেছে, শপথ কি নেবো আমরা? প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি? আর একটাই কথা বলে, আমরা শপথ নিচ্ছি না। নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। কেউ কেউ এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের শরণাপন্ন হওয়ার কথাও বলেন। তদন্ত করতে বলবো, ডকুমেন্টারি এভিডেন্স স্থাপন করব বিশ্ববাসীর কাছে, জাতিসংঘের কাছে, কমনওয়েলথের কাছে। এমন কোনো কাজ বাকি নাই যে তারা করে নাই। এইভাবে করার পরও জিতেও মনে হচ্ছে যে হেরে গেছে। বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের 15 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন মির্জা ফখরুল। স্মারকলিপিতে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের, আর মিলাররা লোকসানের অজুহাত দিচ্ছেন। মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহে এবছর আমন ধানের ভাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ধানের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দিশেহারা কৃষক। বর্তমানে বাজারে মোটা ধান বিক্রি হচ্ছে 700 টাকা আর চিকন 800 টাকা মন দরে। সরকারিভাবে চাল কেনা শুরু হলেও বাজারে বাড়েনি ধানের দাম। কৃষকেরা বলছেন, সার, কীটনাশক ও মজুরির অনুপাতে বর্তমান বাজার দরে লাভ হচ্ছে না। বিহারের ধান বেতন লাগছে, ধান আমরা কম দামে বেতন লাগছে, হ্যাঁ কিনে এনে বেচছি। এক মন ধান মারাইতে 600-700 টাকা খরচ হয়ে যায় ম্যাক্সিমাম, পাই 500-600 টাকা ধান বেতন লাগে। বর্তমানে যে বাজার আছে, বাজারে কৃষকের পোষায় না, অন্তত নিম্ন বাজার 900 টাকা থাকা উচিত আছে। এদিকে মিলাররা বলছেন, কৃষকরা যেমন দাম পাচ্ছেন না, তেমনি খাদ্য কর্মকর্তাদের চাহিদা পূরণ করতে গিয়ে তারাও লাভবান হতে পারছেন না। মিলার চাইতে মানে যারা গুদামে আমরা চাল দেওয়া হয়, ওরাই কিন্তু আসলে বেশি অংশটা খায় নেয়। কৃষক নেতারা বলছেন, মধ্যস্বত্বভোগীদের কারণে ধানের ন্যায্য মূল্য পায় না কৃষকরা। যদি ধান ক্রয় কেন্দ্র প্রত্যেক ইউনিয়নে স্থাপন করে এবং তাদের কাছে ধান ক্রয় করে কৃষকের কাছ থেকে, অথবা মিলারদেরকে যদি এরকম বলা হয় যে আপনারা এই দামে ধান কিনবেন সরকার নির্ধারিত দামে, তাহলে কৃষকরা উপকৃত হবে। অবশ্য কৃষি কর্মকর্তার দাবি, সরকার চাল কেনায় প্রভাব পড়েছে ধানের বাজারে। ময়মনসিংহ বিভাগে যে উৎপাদন হয়েছে, যে বেশি উৎপাদনটা, সেটা প্রায় 668 কোটি টাকার সমান। কাজেই দাম একটু কম পেলেও কিন্তু এটা এই দিক দিয়ে পুষিয়ে যাচ্ছে। তবু আমরা চেষ্টা করতেছি যাতে কৃষকরা সরকারি ঘোষিত যে দামটা সেটা পেতে পারে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস জানায়, জেলায় চুক্তিবদ্ধ প্রায় 700 ডিলারের মাধ্যমে 36 টাকা কেজি দরে 34,020 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 20,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ডুবোচর ও নাব্য সংকটের কারণে পটুয়াখালী ঢাকা নৌরুটে প্রায়ই লঞ্চগুলোর চলাচলে বিঘ্ন ঘটে। এতে ভোগান্তিতে পড়তে হয় লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের। বিআইডব্লিউটিএ জানায়, প্রতিদিন পটুয়াখালী লঞ্চঘাট এবং জেলার বিভিন্ন এলাকা থেকে 7টি দোতলা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বগা টার্মিনাল থেকে একটু সামনে গিয়ে কবাই কারখানা, ঝিলনার মোড়, কালীগঞ্জ, শ্রীপুর এবং টেকের চর পয়েন্টে ডুবোচর এবং নাব্য সংকটের কবলে পড়ে আটকে পড়ে লঞ্চগুলো। প্রতি বছর নামে মাত্র ড্রেজিং কার্যক্রম চালানোর কারণে সমস্যার স্থায়ী কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষের। শহরে বিভিন্ন সময় বিভিন্ন আক্ষেপে লঞ্চগুলো বেঁচে থাকে, অতিরিক্ত সময় নষ্ট হয়। বাড়ার সময় জাহাজ বাজতে পারে, প্রায় সময় ট্রিপ লিয়া মার যাওয়ার সংখ্যা, মালিকের পাঙ্কা
প্রায় সময় ভাঙ্গে যায়, সুপার ভাঙ্গে যায়, দুর্ঘটনা এগুলি অনেক। ড্রেজিং ডিপার্টমেন্টকে আমি দ্রুত এই সংকট নিরসনের জন্য আবার পত্র মারফত অবহিত করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টা অবহিত করেছি। আশা করি খুব দ্রুত এই নাগরিক সংকটের সমাধান হয়ে যাবে। ময়মনসিংহে অপহরণের 2 দিন পর 2 গার্মেন্টস কর্মীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণ চক্রের 8 সদস্যকে আটক করা হয়েছে। বুধবার রাতে ত্রিশাল উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গত মঙ্গলবার রাতে অপহরণকারীরা ত্রিশাল ব্রিজ এলাকা থেকে রাকিবুল ইসলাম এবং মিনা খাতুন নামে 2 গার্মেন্টস কর্মীকে অপহরণ করে। পরে স্বজনদের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়কের আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে র্যাব 14। এ ঘটনায় অপহরণ চক্রের 8 সদস্যকে আটক করা হয়েছে। চিত্রশিল্পী SM সুলতানের শিল্পকর্ম বিশ্বব্যাপী যথাযোগ্য পরিচিতি পায়নি বলে মনে করেন নড়াইলবাসী। নবনির্বাচিত সাংসদ মাশরাফি প্রতিশ্রুতি দিলেন, বৃহত্তর পরিসরে তুলে ধরা হবে SM সুলতানের শিল্পকর্ম। নড়াইল থেকে ফিরে আল মামুনের তোলা ছবিতে বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। চিত্রশিল্পী SM সুলতান রং তুলির আঁচড়ে চিরায়িত বাংলায় খুঁজেছেন জীবনের ছন্দ। বাংলার ইতিহাস, ঐতিহ্য আর নানা প্রতিকূলতার মধ্যে টিকে থাকার গল্প অসীম যত্নে তুলে ধরেছেন তার শিল্পকর্মে। 2 যুগ হলো গুণী এই শিল্পী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেও এ প্রজন্ম তাকে স্মরণ করে শ্রদ্ধা আর ভালোবাসায়। তবে নড়াইলবাসীর আক্ষেপ, তার সৃষ্টি বিশ্বব্যাপী যথেষ্ট পরিচিতি পায়নি। তিনি তার মতো করেই নিজেকে এবং এই নৈসর্গিক এই বাংলার এই ভূমিকে উনি ফুটায় তোলার চেষ্টা করছেন। সারা দেশেরই ঢাকা কন, চিটাগাং কন, সিলেট কন, সব দেশের থেকেই আসে, এখানে আসে মানুষ ঘুরে যায়। বইতে পড়ছে SM সুলতান সম্পর্কে, কিন্তু বাস্তবে তার বাড়িটা দেখার অনেক ইচ্ছা ছিল। তিনি শিশুদের জন্য শিশুবর্গ নামে একটি ছবিখানা আবিষ্কার করে বিদ্যালয় করেছেন, সেখানে বাচ্চারা ছবি আঁকতে পারে। নড়াইল 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি প্রতিশ্রুতি দিলেন, বরেণ্য ওই চিত্রশিল্পের সৃষ্টি বিশ্বব্যাপী যেন আরও প্রচারণা পায় সেদিকে লক্ষ্য রাখবেন। SM সুলতান আমরা ফাউন্ডেশন থেকে একটা পরিকল্পনা করেছিলাম, ওনার যে ঘাটটা আছে সুন্দর একটা ঘাট তৈরি করা, ওনারটাকে আরও কিভাবে করা যায় সেটা আমরা ফাউন্ডেশন থেকেই করছিলাম। এখন হয়তোবা ওই সুযোগটা আসলে আরও বৃহৎ আকারে ভাবার সুযোগ আছে। চিত্রশিল্পী SM সুলতান 21 পদক ছাড়াও স্বাধীনতা দিবস পদক লাভ করেন। চিত্রার বুকে উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতান বিশ্বব্যাপী কতটা পরিচিত লাভ করেছেন, এ নিয়ে স্থানীয় নড়াইলবাসীর মাঝে বেশ আক্ষেপ আছে। তবে নড়াইলের নবনির্বাচিত সাংসদ মাশরাফি বিন মুর্তজা প্রতিশ্রুতি দিয়েছেন, কিংবদন্তি এই শিল্পীর শিল্পকলা বিশ্বব্যাপী নতুন করে উপস্থাপন করবেন। কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতান কমপ্লেক্স থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নড়াইল। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মরদেহ দেশে আনা হবে শনিবার সন্ধ্যায়। তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি, প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা। শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির। সোমবার নতুন মন্ত্রিসভা শপথ, উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার অঙ্গীকার একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের। শপথ নিলেন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা। আসতে পারেননি এরশাদ, সরকারে না বিরোধী দলে সেই সিদ্ধান্ত মহাজোটের, জানালেন শীর্ষ নেতারা। আবারও ফল প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বললেন, শপথ নেবেন না ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা। কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত। এবং চিত্রশিল্পী SM সুলতানের শিল্পকর্ম বিশ্বব্যাপী পরিচিত করে তোলার দাবি নড়াইলবাসীর। প্রতিশ্রুতি মিলল নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফির কাছ থেকে। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।